যা ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ইংরেজি টেক্সট তো একটু একটু আধটু হয়েছে। তো আজকে আমরা একটু গ্রামার শুরু করব। তো গ্রামারের একদম প্রথম যে অংশ ক্লাস 6-এ পড়েছো হয়তো, তবুও আমি আরেকবার একটু বলে দেবো। সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কী বৈশিষ্ট্য, সেন্টেন্সের কতগুলো ভাগ আছে, কি মানে ক প্রকার সেন্টেন্স, এগুলো নিয়ে একটু আমরা অল্প করে দেখে নেব। প্রথম সেন্টেন্স কাকে বলে বলার আগেও আমি একটা সেন্টেন্স লিখছি, তাহলেই আমরা বৈশিষ্ট্য বুঝতে পারবো। আই অ্যাম এ স্টুডেন্ট। এই যে একটা, দুটো, তিনটে, চারটে ওয়ার্ড পাশাপাশি বসেছে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী, অর্ডার অনুযায়ী, যার মাধ্যমে এটা একটা মনের একটা অর্থ প্রকাশ পাচ্ছে। সেটা কি না, আমি হই একজন ছাত্র। তাহলে এরকমই যদি পাশাপাশি একাধিক ওয়ার্ড একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসে মনের যদি সম্পূর্ণ কোনো ভাব বা অর্থ প্রকাশ পায়, তখনই সেই ওয়ার্ড সমষ্টিকে বলতে পারি আমরা সেন্টেন্স, বাংলায় হচ্ছে বাক্য। তাহলে সেন্টেন্স হতে গেলে কি বৈশিষ্ট্য থাকতে হবে না, সেন্টেন্স হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা শব্দের সমষ্টি। আর কি বৈশিষ্ট্য না, এ ডেফিনাইট অর্ডার, একটা নির্দিষ্ট ক্রম থাকবে, ওয়ার্ডগুলো এলোমেলো বসিয়ে দিলে হবে না। যদি আমি লিখতাম আই স্টুডেন্ট এ অ্যাম, তাতে মনের কোনো অর্থ প্রকাশ পাবে না, আর একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী ওয়ার্ডগুলো বসলেও না, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো না। আর 3 নম্বর কি বৈশিষ্ট্য থাকতে হবে না, অবশ্যই একটা মনের অর্থ প্রকাশ পেতে হবে, কমপ্লিট সেন্স, SENSE, মনের একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। এই 3টে বৈশিষ্ট্য যদি থাকে একটা এই রকম ওয়ার্ড সমষ্টির মধ্যে, তবেই তাকে আমরা বলবো। এর কোনো একটা অভাব ঘটলে তাকে আর সেন্টেন্স বলবো না। আর যদি থাকে নির্দিষ্ট এই 3টে বৈশিষ্ট্যই যদি থাকে, তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। সেন্টেন্সের শেষে সাধারণ যে কোনো সেন্টেন্সেরই প্রথম অক্ষরটা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার, আর শেষে একটা কোনো নির্দিষ্ট পাঞ্চুয়েশন মার্ক থাকবে, জ্যোতিচিহ্ন থাকবে। যেমন আমরা বাংলায় কোনো প্রশ্ন থাকলে লাস্টে জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করি, সাধারণ বাক্য হলে পূর্ণচ্ছেদ দিই, সেরকমই এরকম কোনো নির্দিষ্ট, যেমন এখানে আমরা ফুল স্টপ দিয়েছি। তো এরকম বৈশিষ্ট্যগুলো থাকবে। আর সেন্টেন্স, এইটা সেন্টেন্স যদি আমরা এরকম একটা ওয়ার্ড লিখি, আমরা দ্য সান ওয়েস্ট দ্য ইন সেট, এই যে লেটারগুলো আমরা বসালাম, এই নির্দিষ্ট এর কোনো এই মাধ্যমে আমাদের কোনো মনের অর্থ প্রকাশ পাচ্ছে না, কারণ নির্দিষ্ট অর্ডার অনুযায়ী ওয়ার্ডগুলো বসেও নি। এটাকেই তার মানে এটা আমরা সেন্টেন্স বলতে পারবো না, এটা কিন্তু সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স। কেন না, এর দ্বারা মনের কোনো অর্থ প্রকাশ পায়নি, আর এটা নির্দিষ্ট এই যে শব্দগুলো, ওয়ার্ডগুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী, অর্ডার অনুযায়ী বসেনি। এটাকে যদি আমরা সাজিয়ে ফেলি, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটাতে একটা পরিষ্কার অর্থ প্রকাশ পাচ্ছে, কারণ এই ওয়ার্ডগুলো নির্দিষ্ট অর্ডার অনুযায়ী, ক্রম অনুযায়ী বসেছে। তাই এই ওয়ার্ড সমষ্টিটাকে বলতে পারবো আমরা সেন্টেন্স। এই হচ্ছে সেন্টেন্সের
বৈশিষ্ট্য বা সেন্টেন্স সংজ্ঞা যা বললাম, তার মানে ওই পাশাপাশি যদি আবার একবার বলে দিচ্ছি, একাধিক ওয়ার্ড সাধারণত একটা দিয়েও কোনো কোনো ক্ষেত্রে হয় ইম্পারেটিভ সেন্টেন্স, বা যখন কথোপকথন হয় একটা ওয়ার্ড দিয়েও হয়। সেজন্য অনেকে এটাও বলা হয় যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তখন তাকে আমরা ওয়ার্ড বলি, এই সেন্টেন্স বলি। আর যদি ওয়ার্ড তাহলে কী জিনিস, এই যে এইটা একটা ওয়ার্ড, তাহলে ওয়ার্ড হচ্ছে আবার লেটারের সমষ্টি। যেমন সেন্টেন্স হচ্ছে ওয়ার্ডের সমষ্টি, তেমন ওয়ার্ড হচ্ছে লেটারের সমষ্টি। যেমন ধরো যদি ওয়ার্ডটাই ধরি, WORD, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে লেটার পাশাপাশি বসে এর দ্বারা একটা মনের অর্থ প্রকাশ পেয়েছে, অর্থাৎ শব্দ, এর অর্থটা একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ পেল। তাহলে এটা হয়ে গেল একটা ওয়ার্ড। এই যে লেটারগুলো নিয়ে, এগুলো হচ্ছে পাশাপাশি বসে নির্দিষ্ট অর্ডার অনুযায়ী বসে যদি কোনো মনের অর্থ প্রকাশ পায় তাকে বলবো আমরা ওয়ার্ড। এই যেমন এইটা ওজি, এই দিয়ে আমরা কিছু মনে বুঝতেই পারছি না এর মানে কি, বা আমার কাছে এর কোনো অর্থ নেই, তাই এটা ওয়ার্ড নয়। যদি এইটা কি সাজিয়ে লিখে দিই জিও, তাহলে তো জানি আমরা গো মানে যাওয়া, সুতরাং একটা অর্থ প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডে কিন্তু একটা আবার তার মানে লেটার দিয়ে ওয়ার্ড হয়, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়, এই ব্যাপার। আর ওয়ার্ডের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ওয়ার্ডেই একটা ভাওয়েল থাকে। আমাদের যে 26টা ইংরেজিতে লেটার আছে এ থেকে জেড, এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 21টা হচ্ছে কনসনেন্ট। এই এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল আর বাকিগুলো কনসনেন্ট। এই যখন কোনো ওয়ার্ড তৈরি করি একটা ভাওয়েল থাকে, যেমন সেন্টেন্সের মধ্যে ই আছে, 2বার 3বার আছে, ই আছে, ওয়ার্ডটার মধ্যে ও আছে, গোয়ের মধ্যে ও আছে। যাই ওয়ার্ড আমরা লিখি, এমনকি একটা ওয়ার্ড আছে সিঙ্গেল লেটার দিয়ে এ আবার একটা ওয়ার্ড, একটা লেটারও বটে, একটা ওয়ার্ড। এ মানে একটি, আমরা জানি, সুতরাং এটাও একটা ওয়ার্ড। একটা লেটার দিয়েও ওয়ার্ড হয়, তবে সামগ্রিকভাবে লেটারের সমষ্টি হচ্ছে ওয়ার্ড আর ওয়ার্ডের সমষ্টি হচ্ছে সেন্টেন্স। এরপরে আমরা করব সেন্টেন্সের ধরন, টাইপ, অর্থাৎ ক প্রকার সেন্টেন্স আছে। সেন্টেন্সের এমনিতে তো আমরা সেন্টেন্স তৈরি করি না কোনো কিছু অর্থ প্রকাশ করার জন্যই, কিন্তু আমাদের বিভিন্ন কাজ আছে। একটা বাক্যের অনেক রকম কাজ ব্যবহার হয়। কোনোটাতে আমরা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করি, যেমন বললাম আমি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কোনোটাতে আবার কারণ জানতে চাই আমরা, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তো এরকম বিভিন্ন কাজে বিভিন্ন রকম বাক্যগুলো ব্যবহার করি, সেই হিসাবেই আমাদের সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সই আমরা ছোট বয়সে বেশি ব্যবহার করি সাধারণভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা স্টেটমেন্টও বলতে পারি, অর্থাৎ বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বা সাধারণ বাক্য যাই বলি। তো এর এই যে কোনগুলোকে বলি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের কী বৈশিষ্ট্য বা কোনগুলো বলি। যেমন ধরো একটা জিনিস আমি লিখলাম, দ্য স্কাই ইজ ব্লু, এটা আকাশটা কেমন সেই বর্ণনাটা করা হলো। তো এরকমই কোনো কিছু বক্তব্য প্রকাশ করার জন্য, কোনো কিছু তথ্য জানানোর জন্য, কোনো কিছু কারণ দেখানোর জন্য, এই সমস্ত কাজে যে বাক্য ব্যবহার করা হয় বা যে বাক্যের সাহায্যে যেগুলো করা হয় সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে সাধারণভাবে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে আরও যে সমস্ত অন্যান্য অংশ সেগুলো থাকে। সুতরাং আর শেষে থাকে ফুল স্টপ। এই সেন্টেন্সটার শেষে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা
শেষে কিন্তু ফুল স্টপ থাকে, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কোনো আবার সেন্টেন্সকেই আমরা দুটো করে ভাগ করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সকেও আমরা প্রথম যেটা ভাগ করতে পারি, কিছু আমরা হ্যাঁ বাচক যেটা ইংরেজিতে বলি, যেমন এটা হ্যাঁ বাচক, ইংরাজিতে বলি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কিন্তু এই যে 5 প্রকার সেন্টেন্সের কথা বলছি আমরা, এই 5 প্রকার সেন্টেন্সেরই আবার দুটো করে ভাগ, অ্যাফার্মেটিভ, 2 নম্বর হচ্ছে নেগেটিভ। নেগেটিভেতে কোনো না প্রকাশ করার জন্য, মানে অসম্মতি প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো কথায় এই যে দ্য স্কাই ইজ ব্লু, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটা। নেগেটিভ হলে কী হবে, আমি ওই প্রথম যেটা দিয়েছিলাম, আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি ছাত্র নই। সুতরাং এর মধ্যে নটও আছে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যে কোনো বাক্যতেই আমরা এটা পাবো। নাবাচক বা নাবোধক বাক্য যেটা আমরা বাংলায় বলি, সেটা ইংরেজিতে নেগেটিভ সেন্টেন্স। আর হ্যাঁবাচক বা হ্যাঁসূচক বাক্য যেটা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরকম অজস্র উদাহরণ দেওয়া যাবে। আমি এখানে ছোট ছোট করে সেন্টেন্সের ভাগগুলো বলবো, খুব বেশি হলে এতটা একটা ভিডিওতে আসবে না। তো 2 নম্বর যেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমাদের অনেক ওয়ার্ড, মানে অনেক রকম সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে যখন আমাদেরকে বলবে যে এটা কি সেন্টেন্স, কোনটা বেছে বলো, তাতে এইটা হচ্ছে সবচেয়ে সহজ চেনার উপায়। কারণ পরে আমরা দেখছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যে বাক্যের সাহায্যে কোনো কিছু প্রশ্ন করা হয়, মূলত কোনো কারণ জানার জন্য প্রশ্ন করা হয়, বা কোনো বিষয় জানার জন্য, অনেক সময় তথ্যের জন্যও জানা হয়, যে এখন সময় কত, তোমার ঘড়িতে এখন কটা বাজে, এরকম কোনো তথ্য অনুসন্ধান করার জন্যও হয়। অনেক সময় অনুমতি নেওয়ার জন্যও ব্যবহার করা হয়, যেমন মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার। তো এরকম এই নানা রকমভাবে ব্যবহার করা হয়। এর বাক্যের যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন ধরো আমি একটা যদি লিখি, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, এই শেষে যে এই চিহ্নটা থাকবে, এটা দেখলেই আমার কাছে যথেষ্ট যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর তো অর্থ দেখব আমরা। তোমার নাম কি, তার মানে আমি প্রশ্ন করছি, আমার সামনে যে ব্যক্তিটি আছে তাকে আমি প্রশ্ন করছি তোমার নাম কি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও আবার তার মানে 2 রকম আছে, নেগেটিভও আছে, অ্যাফার্মেটিভও আছে, সব সেন্টেন্সই বলছিলাম। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের তো সাবজেক্ট সাধারণত প্রথম দিকেই বসে না, সাবজেক্টের অনেক সময় ভার্বও আগে বসে, যেমন ইজ, ইয়োর, নেম, বরুণ, তোমার নাম কি বরুণ, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে এখানে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে অ্যাসার্টিভ সেন্টেন্সের অনেক তফাৎ আছে, আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো এই যে প্রশ্ন করার ক্ষেত্রে 2 রকম প্রশ্ন করা হয় আমাদের, সেই হিসাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কিছু আছে WH কোশ্চেন। WH কোশ্চেন মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর একটা নির্দিষ্ট শব্দে দিতে হয় বা বাক্যের সাহায্যে দিতে হয়, শুধু ঘাড় নেড়ে হবে না। যেমন আমি প্রথম যেটা লিখেছিলাম যে হোয়াট ইজ, বা ধরো আমি লিখলাম হু টিচেস ইউ ইংলিশ, কে তোমাদের ইংরেজি পড়ান।
তো এটা তোমাকে নাম বলতে হবে, রামবাবু, শ্যামবাবু, সুদেববাবু, যাই হোক একজনকে লিখতে হবে। সুতরাং একটা নির্দিষ্ট যে সুদেববাবু টিচেস আস ইংলিশ, তো সেরকম এইরকম এই বাক্যগুলোকে বলি আমরা ডব্লিউএইচ, এই কোশ্চেনগুলোকে বলি ডব্লিউএইচ কোশ্চেন। কিছু প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না দিলেই হয়, আর কিছু লাগে না। যেমন ইজ ইয়োর নেম বরুণ, যেটা আমি আগেই লিখেছিলাম, তোমার নাম কি বরুণ, সে হয় বলবে ইয়েস অথবা বলবে নো। সুতরাং এই বাক্যটার নাম হয়ে গেল ইয়েস নো টাইপ কোশ্চেন। ইয়েস নো টাইপ কোশ্চেন। সুতরাং একটা ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেনগুলোতে যেটা বলছিলাম যে দেখতে হবে এই সেন্টেন্সের, মানে এই যে সেন্টেন্সটা ব্যবহার করলে বা এই কোশ্চেনটার মধ্যে উত্তর হ্যাঁ বা না নাকি অন্য কিছু ওয়ার্ড দিয়ে তৈরি হয়। যদি ওয়ার্ড দিয়ে তৈরি হয়, মানে হ্যাঁ বা না দিয়ে উত্তর না হয়, তখনই ডব্লিউএইচ কোশ্চেন। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সত্যিকারের ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো সব ডব্লিউএইচ দিয়ে শুরু হয়। যেমন এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে থাকছে, ডব্লিউএইচ ওয়ার্ড কী কী থাকছে না, হোয়ার, হু, হোয়াই, হোয়েন, হুইচ, এইসব দিয়ে ব্যবহার হচ্ছে। ব্যতিক্রম হচ্ছে হাউ, হাউটাও ডব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু ডব্লিউএইচ দিয়ে শুরু হয়নি, বাকি সবই প্রায় আরও আছে এরকম, এগুলো ডব্লিউএইচ কোশ্চেন। আবার ওই প্রত্যেকটাই ডব্লিউএইচ কোশ্চেনই বলি, আবার ইয়েস নো কোশ্চেনই বলি। তারও আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে। যেমন অ্যাফার্মেটিভ হচ্ছে, যদি ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ বলি, আর ইউ নট ওয়েল, তুমি কি ভালো নেই, তাহলে এটা কী টাইপের কোশ্চেন? প্রথম হচ্ছে এটা একটা ইয়েস নো টাইপ কোশ্চেন এবং অবশ্যই অ্যাফার্মেটিভ, এই নেগেটিভ, আর ইউ ওয়েল বললে অ্যাফার্মেটিভ। আর যদি নেগেটিভ বলি এইটাই, তাহলে শুধু আমি এই নটটা যোগ করে দেবো, আর ইউ নট ওয়েল, জিজ্ঞাসা চিহ্ন থাকছে। আর এখানেও একটা ব্যাপার আছে, এইটাই যদি আমরা এই যে নটটা, পরে পরে আবার শিখবে, ইউটা হচ্ছে একটা প্রোনাউন, প্রোনাউন থাকলে নটটা প্রোনাউনের পরে বসে। যদি এটা নাউন হতো তাহলে আবার নটটা আগে বসতো। যেমন একটা উদাহরণ দেয়া যাক, ডাজ হি নট গো টু স্কুল, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন, তারপরে নটটা বসেছে। এইটাই যদি আমি প্রোনাউনের বদলে রাম বা কোনো এরকম নাউন ব্যবহার করি, যেমন ডাজ নট রাম গো টু স্কুল, দেখো এই রাম হচ্ছে একটা নাউন, তার জন্য এই নাউনের আগে বসে নটটা, আর প্রোনাউন হলে তার পরে নটটা বসে, এটা একটু মনে রাখবে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নটটা সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে বসে, নাউনের আগে বসে। এই গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি ছোট করে বলবো, নাহলে শেষ হবে না, এখনও অনেকগুলো আছে। ইম্পারেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? আগে আমি দু একটা লিখলি বুঝতে পারবে। গো দেয়ার,
যদি ছোট করেই লিখলাম, সেখানে যাও। কি লিখলাম? ডু নট রান ইন দ্য সান। তাহলে 3 নম্বর আর একটাও লিখছি আমি। প্লিজ গিভ মি এ পেন। তো এই যে এগুলোতে দেখো, এটা একটা আদেশ বোঝাচ্ছে, এটা একটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে বা নিষেধ করা বোঝাচ্ছে। ডু নট রান ইন দ্য সান মানে রৌদ্রে দৌড়াবে না বা দৌড়াও না। প্লিজ গিভ মি পেন, আমাকে একটা দয়া করে আমাকে একটা পেন দাও, তার মানে এটা অনুরোধ বোঝাচ্ছে। এই যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা এই সব বোঝায়, নির্দেশ দেওয়া, সেই বাক্যকে বলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সেরও দেখো আমি দুরকম লিখে দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সের এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, নট আছে। তো এইরকম এগুলোর সাধারণত শুরু হয়, এখানে কিন্তু কর্তা উৎস আছে। এই যে গো দেওয়ারে যদি আমরা কেউ খুঁজতে চাই সাবজেক্ট কে, সাবজেক্ট কিন্তু যদি আমাকে লিখতেও বলে গো দেয়ার, এর মধ্যে তোমাকে সাবজেক্ট খুঁজতে বলে, তাহলে আমরা সাবজেক্টটাকে লিখব ওয়াই ও ইউ, অর্থাৎ সেখানে যাও মানে তুমি সেখানে যাও। ইউটা এখানে আছে, উৎস আছে প্রত্যেকটাই। প্লিজ গিভের আগে এখানে উৎস আছে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউটা উৎস আছে, ভার্বটা দিয়ে শুরু হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয়ে যায় প্রথম, আর শেষে একটা ফুল স্টপ থাকে। তো এটা খেয়াল রাখবে, সাবজেক্ট কিন্তু এখানে তুমি খুঁজে পাবে না। সাবজেক্ট দেওয়া যায় না তা নয়, কিন্তু আমরা যে নর্মালি সেটা সাবজেক্ট থাকে না। অনেক সময় আমরা এরকম লিখি, তাতেও সেই যদি নামও দিই তাতেও সেই সাবজেক্ট ইউই থাকবে। যেমন ধরো শ্যামল রান ফাস্ট, এখানে সাবজেক্ট কিন্তু শ্যামল নয়, শ্যামল তাড়াতাড়ি দৌড়াও, তার মানে শ্যামল এখানে আছে ইউ, তুমি তাড়াতাড়ি দৌড়াও। কাজে এইটাতে সাবজেক্ট কিন্তু ইউ থাকে, উৎস। তাহলে এই গেল, এটাও আমি সংক্ষেপেই বললাম, বাকিগুলো একটু বলে দেবো শেষ। এরপরে 4 নম্বর যে বাক্য আছে তাকে বলছি আমরা অপটেটিভ সেন্টেন্স। ওপি, অপটেটিভ সেন্টেন্স। এগুলো কীরকম না, অনেক সময় যে একটা বাক্যের মাধ্যমে আমরা মনের কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা অথবা কোনো প্রার্থনা এই সমস্ত ভাবগুলো প্রকাশ করে। এই ধরনের বাক্যগুলোকেই বলছি আমরা অপটেটিভ সেন্টেন্স। একে আমরা উইশ বা ডিজায়ারও বলি, এই বাক্যগুলোকে উইশ বা ডিজায়ারও বলি আমরা। যেমন ধরো মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে এটা আমার একটা প্রার্থনা প্রকাশ পাচ্ছে, তোমার মঙ্গল কামনা করছি আমি। বা উইশ ইউ এ হ্যাপি লাইফ। এরকমই কোনো আমরা মনের অর্থ প্রকাশ করছি। এরও অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে। এটা যেমন
অ্যাফার্মেটিভ হয়েছে, আমরা দুটোই দেখেছি অ্যাফার্মেটিভ। এর যদি একটা নেগেটিভ দিই, এরকম লিখতে পারি আমরা, মে ইউ নট সাফার, SUFFER, মানে তুমি ভুগবে, মানে ভোগো না আর কি, মানে কোনো কষ্ট পেও না আর কি। তো এইটাই হচ্ছে, তার মানে এটা একটা অপটেটিভ সেন্টেন্সের নেগেটিভ, আর এটা অপটেটিভ সেন্টেন্সের এই দুটো যেটা দিয়েছি আমরা সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এই ধরনের বাক্যেতে সাধারণত মে থাকে, এটা একটু খেয়াল রাখবে, কাজে এটা মনে রাখার একটু সুবিধা আছে। লাস্টে আমরা আরও একদমই ছোট করেই হচ্ছে, প্রথম প্রাথমিক ধারণাগুলো হোক, পরে আমরা ভালো করে পরে বড় করে একটু পড়ে নেব। এরপর লাস্ট যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, 5 নম্বর এক্সক্লেমেটরি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও যেমন আমরা একটা বলছিলাম যে 5 রকম 10 রকম যদি তোমাকে সেন্টেন্স দিয়ে দেয়, দিয়ে বলে কোনটা কোন সেন্টেন্স বেছে লেখো, বা সেন্টেন্সটার পাশে লিখতে হবে তোমাকে, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অপটেটিভ সেন্টেন্স, তাতে দুটো সেন্টেন্সের ক্ষেত্রে খুব কাজ সহজ হয়ে যায়। একটা আমরা জেনেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে বাক্যটার শেষে অবশ্যই একটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আমরা যেটাকে বলি জিজ্ঞাসার চিহ্ন। কাজেই ওটা থাকলেই আমি আর ভাববার দরকার নেই তাতে কি অর্থ আছে বা না আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ আমার কোনো কিছুই ভাবার দরকার নেই। যেখানেই যে বাক্যের শেষে ওই চিহ্ন পাবো সেটাই চোখ বন্ধ করে লিখে দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তেমন এই বাক্যটার মধ্যেও কতকটা আমরা পাবো, সেটা আমরা পরে আসছি। তো আমাদের এমন কিছু বাক্য আছে যেই বাক্যগুলোর মাধ্যমে আমাদের মনের কোনো আবেগ প্রকাশ পায়, অর্থাৎ দুঃখ, বেদনা, ঘৃণা, লজ্জা, উচ্ছ্বাস, এরকম জিনিস প্রকাশ পায়। এগুলো হচ্ছে এক একটা মনের আবেগ আমাদের। হ্যাঁ, তুমি হঠাৎ করে তোমার দল গোল দিল, হুররে বলে চিৎকার করলে, বাবা সাবাস, বাংলায় বলি সাবাস, বা খেলায় জিতেছো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সাবাস আমরা খেলায় জিতেছি। তো এরকম একটা তোমার মনের আনন্দ প্রকাশ পেল। আবার অন্য দুঃখ পেতে পারে, হাই তিনি মারা গেছেন, বা তিনি আর নেই, অ্যালাস হি ইজ নো মোর। তো এরকম আমি দু একটা লিখছি, তাহলে পেনেতে একটু সমস্যা হচ্ছে। ALAS, অ্যালাস হি ইজ নো মোর। এই যে একটা চিহ্ন এখানে দিলাম, এই চিহ্নটা দেখেই আমি বলে দিতে পারবো এটা হচ্ছে, তার মানে এটা কি পেল না, এটা অ্যালাস মানে হচ্ছে হাই, মানে একটা দুঃখ প্রকাশ পেল। বা আমরা অনেক সময় বলি হুররে বলে দিয়েও বলি আমরা, HURRAH, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সাবাস আমরা খেলায় জিতেছি। এই আনন্দ, দুঃখ, বেদনা এই সমস্ত যদি প্রকাশ পায় একটা সেন্টেন্সের মাধ্যমে, তাহলেই তাকে আমরা বলবো সেটা বিস্ময়সূচক চিহ্ন। কোনো অন্য কোনো বিস্ময়ও প্রকাশ পেতে পারে, যেমন এইচ। হোয়াট এ বিউটিফুল গার্ডেন, কি সুন্দর বাগান। তাহলে এই যে এই রকমই কোনো প্রকাশ পাবে, কোনো একটা আবেগ প্রকাশ পাবে, সেই সেন্টেন্সগুলো কি বলবো আমরা,
তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর বলেছি এটা অনেক সময় কমা দিয়ে লাস্টেও আমরা দিতে পারতাম, হুডে কমা দিয়ে উই হ্যাভ অন দ্য ম্যাচ, তারপরেও এই এক্সক্লেমেটরি মার্ক বা বিস্ময়সূচক চিহ্নটা লাস্টেও দিতে পারতাম। কাজে কোথাও একবার বসবেই, এটা ছাড়া কিন্তু হবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সে যেমন, তার মানে 5টা সেন্টেন্সের মধ্যে লাস্টে তোমার 3টে থাকছে ফুল স্টপ, একটা থাকছে ইন্টারগেটিভ মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, আর একটা এই বিস্ময়সূচক চিহ্ন থাকতেও পারে নাও পারে, অর্থাৎ ফুল স্টপও থাকতে পারে। আমরা যেমন যে কটা দেখেছি সবই শেষে ফুল স্টপ, কাজে ফুল স্টপই বেশিরভাগ, কিন্তু এটা শেষেও দেয়া যায়, তখন এটা কমা দিতে হবে, দুবার আর দেওয়া যাবে না। তাহলে এগুলোই আমাদের সেন্টেন্সের যে মানে ভাগ আর কি, এগুলো আমাদের পড়তে হবে। তোমরা অনুশীলনী থেকে যেখানে নানা রকম সেন্টেন্স মিশিয়ে দেওয়া আছে সেগুলো থেকে বেছে বেছে কোনটা কি সেন্টেন্স পাশে লিখে নিয়ে করে নেবে গ্রামার বইগুলো থেকে দেখে। পরের ভিডিওতে আমরা পরের অংশ পড়াবো। আজকে এখানেই শেষ করলাম। ভালো করে বিষয়গুলো একটু বুঝে নেবে, কারো বুঝতে অসুবিধা হলে পরের জানাবে আমাদেরকে।